এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করব সেটা গোরখপুরের টিপি কলোনি নামের একটা এরিয়া, সেখানকার একটা ঘটনা। 30 জানুয়ারি সকালবেলায় 7টার সময় কিছু লোকজন মর্নিং ওয়াকের জন্য বাইরে বেরিয়েছিল। এক ভদ্রলোক টয়লেট করার জন্য রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে তার নিচের দিকে চোখ যায়। তিনি মৃত মানুষের মতো কিছু একটা দেখতে পেয়েছিলেন। দেখে তিনি এগিয়ে গেছিলেন। এগিয়ে গিয়ে আরো 2-4 জনকে বলেছিলেন। তারা দেখেছিলেন সত্যি সত্যি একটা কোনো জামা কাপড় ছাড়াই মহিলার দেহ পড়েছিল ঝোপঝাড় জঙ্গলের মধ্যে। তার চেহারাটা দেখে চেনা যাচ্ছিল না যে আসলে কে। দেখে মনে হচ্ছিল যে মুখটাকে কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়। খুব কম সময়ের মধ্যেই প্রচুর পুলিশ সেখানে এসে জড়ো হয়। চারিদিকের এলাকা ভালোভাবে তদন্ত শুরু হয় যে কে এই ঘটনা ঘটিয়েছে। আশেপাশের বিভিন্ন থানা এলাকায় খোঁজ নেওয়া হয় যে ওই ধরনের 30-35-এর মধ্যে বয়স্ক কোনো মহিলার কোনো মিসিং কমপ্লেন কোথাও রয়েছে কিনা। কোথাও কোনো মিসিং কমপ্লেন ছিল না। আশেপাশের কোনো লোকজন যারা ওখানে জড়ো হয়েছিল তারাও ওই মহিলার ব্যাপারে কিছুই জানতো না। এবার পুলিশ ঠিক করে যে সিসিটিভি ফুটেজগুলো চেক করা হবে। সিসিটিভি ফুটেজ চেক করা হয় 100-রও বেশি, কিন্তু কোথাও কোনো সন্দেহজনক ব্যাপার পুলিশ দেখতে পায়নি। সব শেষে সেখানকার একটা এলাহাবাদ ব্যাংকের সামনে যে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল সেটার ফুটেজে 29 জানুয়ারি, মানে যেদিন এই ডেড বডিটা দেখতে পেয়েছিল লোকজন, তার ঠিক আগের দিন রাত্রেবেলায় 11:30টার পর থেকে 12টা পর্যন্ত দুবার একটা স্কুটিকে ওই এরিয়াতে, ওই এলাহাবাদ ব্যাংকের সামনে দিয়ে যেতে দেখা যায়। প্রথমে দেখা যায় যে 3 জন স্কুটিতে গেছে, কিন্তু আধ ঘন্টা পরে যখন স্কুটিটা ওই রাস্তা দিয়েই আবার ফিরছিল তখন সেই স্কুটিতে বসেছিল 2 জন। সে 3য় জন কোথায় গেল? তখন পুলিশ টিমের মনে হয়েছিল যে ওই স্কুটিটাকে খোঁজার দরকার। নম্বরটা জুম করে স্কুটির নম্বর উদ্ধার করা হয়। স্কুটিটা কার নামে আছে সেটা যখন বের করা হয় তখন দেখা যায় যে ওই টিপি কলোনির থেকে একটু দূরেই একটা এরিয়া, সেখানে রামবিলাস সাহানি নামে কোনো এক ভদ্রলোক, তার ওই স্কুটিটা। তার কাছে চলে যায় পুলিশ টিম। তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি এই নম্বরের স্কুটির মালিক, যেটা নীল রঙের একটা স্কুটি? ভদ্রলোক মেনে নিয়েছিলেন যে হ্যাঁ, ওই স্কুটিটা তার। তাকে জিজ্ঞেস করা হয় যে স্কুটি নিয়ে 29 তারিখ রাত্রেবেলায় তিনি কোথায় গেছিলেন। তিনি তখন বলেন যে স্কুটিটা অবশ্যই তার, তবে 29 তারিখ থেকে স্কুটিটা তার জামাই, তার মেয়ের হাজবেন্ডের কাছে রয়েছে। মেয়ের নাম সন্ধ্যা সাহানি আর তার জামাইয়ের নাম বিজয় সাহানি। এবার পুলিশ টিম বিজয় সাহানির খোঁজ করছিল। এবার ওই নীল স্কুটির মালিক ওই বৃদ্ধ ভদ্রলোক রামবিলাস সাহানির কাছে তার জামাইয়ের অ্যাড্রেস নিয়ে পুলিশ টিম সেখানে চলে গেছিল। দরজা নক করতেই একজন মহিলা এসে দরজা খুলেছিল, যার নাম সন্ধ্যা সাহানি, যে বিজয় সাহানির স্ত্রী। এবার পুলিশ বিজয় সাহানিকে অ্যারেস্ট করেছিল, জিজ্ঞাসাবাদ শুরু করেছিল। খুব বেশিক্ষণ জিজ্ঞাসাবাদ করতে হয়নি। কিছুক্ষণের মধ্যেই বিজয় সাহানি যে ঘটনাটা জানিয়েছিল পুলিশকে, তাতে পুলিশ কনফার্ম হয়ে যায় যে এই ব্যাপারটা যে ঘটিয়েছে সেটা বিজয় সাহানি আর তার স্ত্রী সন্ধ্যা সাহানি দুজনে মিলে। আর হয়তো এই ঘটনার সাথে তার বৃদ্ধ শ্বশুর রামবিলাস সাহানিও জড়িয়ে আছে বলেই পুলিশ টিমের আপাতত মনে হচ্ছে, বা তাদের 3 জনকেই এই ঘটনার জন্য অ্যারেস্ট করা হয়েছে। এবার বলি যে বিজয় সাহানি কি ঘটনা পুলিশ টিমকে জানিয়েছিল। বিজয় সাহানি একজন কমার্স গ্র্যাজুয়েট, গোরখপুরের
টিপি কলোনিতেই তার বাড়ি। সেখানে সে পড়াশোনা শেষ করার পরে নিজের এক পরিচিত আত্মীয়র মাধ্যমে গোরখপুর থেকে ১৬৭০ কিলোমিটার দূরে মহারাষ্ট্র মুম্বাই গিয়ে পৌঁছায়। সেখানে একটা প্রাইভেট ব্যাংকের ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে কাজ করা শুরু হয়। সেই কাজটা কিন্তু স্যালারি একটা ছিল, তবে যেমন যেমন সে কাস্টমার জোগাড় করতে পারবে সেই হিসাবে সে কমিশন পাবে, এইরকম একটা কাজ ছিল তার। আর তার আন্ডারে অনেক এজেন্ট কাজ করত। তার মধ্যে একজন মহিলা এজেন্ট যার নাম ছিল প্রিয়া শেট্টি। ২০১২ সাল থেকে বিজয়ের সাথে প্রিয়ার আলাপ হয়। আলাপের পরে তাদের দুজনের মধ্যে প্রেম শুরু হয়। তারপরে তারা লিভ ইনে একসাথে থাকতে শুরু করে। ২০১৩-তে বিজয়কে প্রিয়া জানায় যে সে প্রেগনেন্ট হয়েছে। বিজয়ের মন খারাপ হয়ে যায়। লিভ ইনে থাকবে, তবে এইসব বাচ্চা কাচ্চার দায়িত্ব নেওয়া বা বিয়ে করা এইসব ইচ্ছা তার ছিল না। সেই জন্য সে নিজের লিভ ইন পার্টনার প্রিয়াকে বারবার বোঝাতে শুরু করে যে এই ধরনের কথা তো আগে ছিল না, লিভ ইনে থাকবো, তবে সন্তান কেন আসবে আমাদের মধ্যে, তো সন্তানের গর্ভপাত করিয়ে দিতে হবে। এই কথাটা যখন প্রিয়া জানতে পারে, প্রিয়া ভীষণ রেগে যায় নিজের লিভ ইন পার্টনার বিজয়ের উপরে। প্রিয়া চলে গেছিল পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে গিয়ে নিজের পার্টনারের নামে একটা পুলিশ কমপ্লেন করেছিল যে আমাকে এইভাবে অ্যাবর্শন করতে বলছে আর আমার সাথে বিয়েও করতে চাইছে না। এই ব্যাপারে পুলিশ বিজয়কে থানায় ডেকে পাঠিয়েছিল। থানায় যাওয়ার পরে আশ্চর্যজনকভাবে বিজয় পাল্টে যায়। পাল্টে গিয়ে বলে যে চলো, ভুল হয়ে গেছে, আমরা বিয়ে করব। বিজয় নিজের গার্লফ্রেন্ডকে সঙ্গে করে নিয়ে আসে। তারপর থেকে বিজয় গার্লফ্রেন্ডের প্রতি খুব কেয়ারিং হয়ে যায়। দুজনে মন্দিরে গিয়ে বিয়ে করে। একটা সরকারি হসপিটালে ভর্তি করা হয়েছিল প্রিয়াকে। যখন তার ডেলিভারি হওয়ার সময় হয়, প্রিয়া একটা পুত্র সন্তান প্রসব করে, নাম রাখা হয় রুদ্র সাহানি। বাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চাকে আর প্রিয়াকে নিয়ে সেই ঘর যাতে তারা আগে থাকতো সেখানে রেখে বিজয় সাহানি কিন্তু সেখান থেকে চলে যায়। তারপর থেকে তার শুরু হয় প্রিয়াকে ইগনোর করা। প্রিয়া যেহেতু থানায় চলে গেছিল, সেই জন্য তাকে আটকাবার জন্য সে এই পর্যন্ত সঙ্গ দিয়েছিল। তবে বাচ্চা হয়ে যাওয়ার পরে সে প্রিয়ার সাথে একদম যোগাযোগ করা বন্ধ করে দেয়। প্রিয়া কিন্তু তাকে খোঁজাখুঁজি করছিল। প্রিয়া খুব ভালোভাবে জানতো না যে তার অরিজিনাল ঠিকানাটা কি, যার জন্য প্রিয়া কিছু করার ছিল না। প্রিয়া নিজের প্রাইভেট কাজ করছিল আর বাচ্চাকে বড় করছিল। প্রিয়ার যে মা, সে মারা যায় প্রিয়ার একটা ছোট বোনকে রেখে। প্রিয়ার সাথে বোনের খুব ভালো সম্পর্ক। প্রিয়া যখনই ডিউটি যেত বা বাইরে কোথাও যেত, প্রিয়া নিজের ছেলেকে নিজের বোনের কাছে রেখে যেত। বোনটা কিন্তু ছিল তার সৎ বোন। সৎ বোন বলতে প্রিয়ার মায়ের দুবার বিয়ে হয়েছিল। প্রিয়ার বাবার সাথে একবার, প্রিয়ার বাবা মারা যাওয়ার পরে প্রিয়ার মা আরো একবার বিয়ে করেছিল। সেই হাজবেন্ডের থেকে প্রিয়ার বোনের জন্ম হয়েছিল। এইভাবে প্রিয়ারা দুই বোন। তবে দুই বোনের মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল। প্রিয়ার বাচ্চার দায়িত্ব অনেকটাই প্রিয়ার যে বোন, সে নিজের কাঁধে নিত, সবসময় হেল্প করত দিদিকে। এইভাবেই চলছিল। এদিকে ২০১৪ সালে বিজয় সাহানি মুম্বাই ছেড়ে চলে গেছিল গোরখপুর, নিজের হোম টাউনে। তার বাবা মা আত্মীয়রা কেউ জানে না যে সে মন্দিরে বিয়ে করেছে, তার একটা ছেলে আছে। সে লিভ ইনে ২ বছর একটা মেয়ের সাথে থাকতো। তারা কিন্তু, যেহেতু তাদের ছেলের বিয়ের বয়স হয়েছে, একটা পাত্রী খুঁজছিল। পাত্রী পেয়েও যায় তারা নিজেদের এরিয়াতেই। পাত্রীর নাম ছিল সন্ধ্যা। সন্ধ্যার সাথে ২০১৪ সালে বিয়ে হয়ে যায় বিজয়ের। বিয়ের পরে সন্ধ্যার ২ মেয়ে, এক ছেলে হয়। ২০২২ সালে
আবারও একটা নতুন কাজ পেয়েছিল বিজয় সাহানি। বিজয় সাহানি নিজের ফ্যামিলি মানে নিজের স্ত্রী, নিজের ৩ ছেলে মেয়ে, যেটা দ্বিতীয় স্ত্রীর কাছে হয়েছিল, তাদের সবাইকে নিয়ে মুম্বাইতে যায়। মুম্বাই ছিল তার পুরনো এরিয়া, পরিচিত এরিয়া, সেখানে একটা ভালো চাকরিও পেয়েছিল। তো নিজের ফ্যামিলি সেখানে নিয়ে গিয়ে থাকা শুরু করেছিল। ৩ জন ছেলে মেয়েকে খুব বড় নাম করা ভালো স্কুলে ভর্তিও করেছিল। এইভাবেই কিন্তু চলছিল। প্রিয়ার সাথে কিন্তু তার কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ করে 2025 সালে নিজের প্রথম লিভ ইন পার্টনার প্রিয়া শেট্টির একটা ভিডিও ইনস্টাগ্রামে সে দেখতে পেয়েছিল। দেখে সেটাতে সে লাইক দিয়েছিল। লাইক দেওয়ার পরে তার যে প্রথম লিভ ইন পার্টনার, সে কিন্তু বুঝতে পেরেছিল তার সন্তানের যে বাবা বিজয় সাহানি, সে লাইকটা করেছে। এত বছর পরে তার হাজবেন্ড, যাকে সে এই পর্যন্ত হাজবেন্ডই ভেবে এসেছে, তার সাথে যোগাযোগ হওয়াতে তার খুব ভালো লাগে। তারপরে তারা মাঝে মধ্যে চ্যাটিং করতে শুরু করে, তারপরে ফোন নাম্বার আদান প্রদান হয়, ফোনে কথাও বলা শুরু হয়। এবার কিন্তু প্রিয়া জানতে পেরেছে যে তার লিভ ইন পার্টনার, তার মন্দিরে বিয়ে করা হাজবেন্ড, সে আবারও বিয়ে করেছে, তার ৩ জন সন্তান আছে। প্রিয়া কিন্তু বলে যে সেসব আমি কিছু বুঝবো না, আমি তোমার প্রথম স্ত্রী, তুমি মাঝে মাঝে আমার কাছে এসো, তোমাকে আসতেই হবে। তারপর থেকে মাঝে মধ্যেই সে নিজের সেই প্রথম লিভ ইন পার্টনারের বাড়িতে গিয়েও থাকতে শুরু করে। এদিকে ধীরে ধীরে তার যে স্ত্রী সন্ধ্যা সাহানি, তার সন্দেহ হচ্ছিল। 2014 থেকে তারা একসঙ্গে আছে। হঠাৎ 2025-এ এসে তার হাজবেন্ড এইভাবে পাল্টে গেল কেন? এমনকি মাঝে মধ্যে তার হাজবেন্ড বাড়িও আসছে না। একবার 15 দিন সে বাড়ি আসে না। এবার স্ত্রী সন্ধ্যা পুলিশ স্টেশনে গিয়ে স্বামী নিখোঁজ হয়ে গেছে এমনটা একটা কমপ্লেন করেছিল। পুলিশ ফোনের লোকেশন দেখে বের করেছিল যে বিজয় সাহানি কোথায় আছে। সেই সময় বিজয়ের স্ত্রী সন্ধ্যা জানতে পারে যে তার হাজবেন্ড আগে থেকেই ম্যারেড, তার হাজবেন্ড আগে থেকেই মুম্বাইতে, তার একটা সন্তান আছে, তার একটা মন্দিরে বিয়ে করা স্ত্রীও আছে। তখন সে রেগে যায়, হাজবেন্ডের সাথে ঝগড়া করে, নিজের বাপের বাড়ির লোকজনেদেরকে জানায়। বাপের বাড়ির লোকজনেরা বলে যে মুম্বাইতে চাকরি করার দরকার নেই, তোমরা আবার ফিরে গোরখপুরে চলে এসো, গোরখপুরে যে কাজ পাবে সেটাই করবে তোমার হাজবেন্ড। তাই করে সন্ধ্যা, জোর করে নিজের হাজবেন্ডকে মুম্বাই থেকে সোজা নিয়ে চলে যায় গোরখপুর। গোরখপুরে কিছুদিন থাকার পরে গোরখপুরে সন্ধ্যার যে বাবা ভাই সবাই মিলে আলোচনা করে ঠিক করে যে সেই যে মহিলা যে বারবার বিজয়কে ডাকছে আর বিজয়কে বলছে যে আমি তোমার স্ত্রী, সে কিন্তু বৈধ স্ত্রী নয়, সমাজের চোখে সে স্ত্রী নয়, সে লিভ ইন পার্টনার। তার কাছে বিজয়ের যাওয়া হবে না। কিন্তু বিজয়কে সবসময় সে ডাকছে, তাহলে তাকেও একবার গোরখপুরে ডাকা হবে, ডেকে একসাথে বসে ভালোভাবে আলোচনা করে একটা সেটেলমেন্ট করতে হবে। তাকে কিছু টাকা পয়সা দিয়ে বা মাঝে মধ্যে তার সাথে দেখা করে তার বাচ্চার কিছু দায়িত্ব নিয়ে তার সাথে সম্পর্কটাকে চুকিয়ে ফেলতে হবে। এইভাবে 2 জন মহিলার সাথে স্ত্রীর মতো করে সম্পর্ক রেখে চলা যাবে না। সেই মহিলা যে লিভ ইন পার্টনার, সে ডাকলেও সেখানে যাওয়া যাবে না। এই ব্যাপারটার একটা মীমাংসা করা দরকার। এই কথা বিজয় প্রিয়া শেট্টিকে বলে। প্রিয়া শেট্টি রাজি হয়ে গেছিল। প্রিয়া শেট্টি, বিজয় আর বিজয়ের স্ত্রী সন্ধ্যা 3 জন মিলে মুম্বাই থেকে গোরখপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। গোরখপুরে তার বাপের বাড়িতে গিয়ে কথাবার্তা হবে। বিজয় আর বিজয়ের দ্বিতীয় স্ত্রী সন্ধ্যা 2 জনে মুম্বাই যায়, সমস্ত কথাটা প্রিয়াকে জানায়। প্রিয়াকে সঙ্গে করে নিয়ে আবার গোরখপুরে ফিরে আসে আলোচনা হবে বলে। প্রিয়া নিজের 13 বছরের ছেলে রুদ্রকে নিজের বোনের কাছে রেখে নিজের
লিভ ইন পার্টনার আর তার স্ত্রীর সাথে চলে এসেছিল গোরখপুরে। তারা 26 জানুয়ারি 2026 গোরখপুরে এসে পৌঁছেছিল। 26 থেকে 29 পর্যন্ত তারা ঘোরাঘুরি করে, একটা হোটেলে থাকে। ঘটনার দিন তারা তিনজনে একটা অটোতে উঠেছিল। অটোতে উঠে টিপি কলোনি, যেখানে সন্ধ্যা সাহানির বাপের বাড়ি, সেই এরিয়ায় যাওয়ার জন্য অটোতে বসে। অটোতে বসেও তারা তিনজন ড্রিঙ্ক করছিল। শুধু তিনজন নয়, তাদের যে অটোওয়ালা, তাকেও তারা মদ খাওয়ায়। এসে তাদের বাপের বাড়ির এরিয়াতে পৌঁছায়। তারপরে 200 টাকা ভাড়া যখন অটোওয়ালা চায়, তখন তারা বলে যে তুমি এতক্ষণ আমাদের সাথে ড্রিঙ্ক করলে, তাহলে আবার পয়সা দেবো কেন? দুই দলের মধ্যে ঝগড়া হয়, রাগারাগি হয়। অটোওয়ালা পয়সা নেবেই, 200 টাকা তাকে দেওয়া হয়। দেওয়ার পরে অটোওয়ালা সেখান থেকে চলে গেছিল। পরে কিন্তু যখন পুলিশ খুঁজছিল এই তিনজনকে, অটোওয়ালারও বয়ান পুলিশের কাছে হয়েছিল। অটোওয়ালা এসে সমস্ত ব্যাপারটা জানিয়েও ছিল। অটোওয়ালা যখন তাদেরকে ওখানে নামিয়ে দিয়ে চলে যায়, তখন রামবিলাস সাহানি মানে সন্ধ্যার বাবার কাছে স্কুটিটা চাওয়া হয়। সেই স্কুটি চালাচ্ছিল বিজয়। মাঝখানে বসেছিল তার লিভ ইন পার্টনার, তার প্রথম সঙ্গিনী প্রিয়া। তার পেছনে বসেছিল তার বিয়ে করা স্ত্রী সন্ধ্যা। রাত্রেবেলায় 11:30টার পর তারা কিছু দূর এগিয়ে যায়। তিনজনেই কিন্তু প্রচুর নেশার মধ্যে ছিল। ওই নেশাগ্রস্ত অবস্থাতেই হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে শ্বাসরোধ করে মেরে ফেলেছিল প্রিয়াকে। প্রিয়ার জামা কাপড় খুলে নিয়েছিল বিজয়ের স্ত্রী। বিজয় নিজে হাতে ভারী ইট দিয়ে আঘাত করে নিজের লিভ ইন পার্টনার, নিজের একটা সন্তানের মায়ের চেহারাটা এমন ভাবে নষ্ট করেছিল যাতে তাকে চিনতে না পারা যায়। তারপরে একটা ছোট্ট ব্রিজের ওপর থেকে 20 ফুট গভীরে একটু ঝোপঝাড় এরিয়াতে বডিটাকে ফেলে দেওয়া হয়েছিল। নেক্সট ডে সকালবেলায় লোকজন জানতে পেরেছিল যে ওখানে একটা বডি পড়ে রয়েছে। এদিকে বিজয় কিন্তু নাপিতের দোকানে চলে গেছিল, যাতে সিসিটিভি ফুটেজ ইত্যাদিতে দেখার পরেও তাকে না চিনতে পারা যায়। সে নিজের চুল কেটে ফেলেছিল, দাড়ি কেটে ফেলেছিল, সে চশমা পরতো সেটাও খুলে ফেলেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাকে অ্যারেস্ট হতে হয়েছিল, তার স্ত্রীকেও অ্যারেস্ট হতে হয়েছে, সঙ্গে তার যে শ্বশুর, যার স্কুটি ছিল, তাকেও অ্যারেস্ট করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। বড়দের কিচ্ছু না ভেবে চিনতে কাজকর্ম করা, তার খেসারত দিতে হয় ছোটদেরকে। এই ক্ষেত্রেও তাই হয়েছে। 4জন ছোট বাচ্চা, যাদের ভবিষ্যৎ কিন্তু এখন অনিশ্চিত। কারণ ওই 4জনের মধ্যে একজনের মা নেই, আর বাকি 3জনের মা বাবা হয়তো আজীবন কারাদণ্ডে দণ্ডিত হবে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান।